আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের স্টেশন পর্ব ১। জোছনার ফুল নামে একটা টিভি নাটক বানাবো, তার জন্যে সেট ফেলেছে গাজীপুরে। জঙ্গলের ভেতর রেল স্টেশনের সেট। চমৎকার সেট তৈরি হলো। মেকি রেল লাইনের সোলার পাথর, হার্ডবোর্ডের মালগাড়ির ওয়াগান। এক জোছনা রাতে আমি সেট দেখতে গেলাম জঙ্গলের ভেতর। কি সুন্দর নির্জন রেল স্টেশন, মোটেও মেকি মনে হচ্ছে না। আমি রেল লাইন ধরে অনেকক্ষণ হাঁটলাম, তারপর স্টেশনের প্ল্যাটফর্মে চুপচাপ বসে রইলাম। রেল স্টেশনে আমি একা, দ্বিতীয় কোনো মানুষ নেই। একসময় আমার গা কেন জানি ছমছম করতে লাগলো। তার প্রায় সঙ্গে সঙ্গেই মাথার ভেতর নির্জন গ্রামের রেল স্টেশনের গল্প ঢুকে গেল। এই হলো স্টেশন লেখার ইতিহাস। হুমায়ূন আহমেদ। নুহাশপল্লী, গাজীপুর, ২৮/৮/৯৯। আমার বড় ভাই দ্বিতীয়বারের মতো স্কুল ফাইনাল ফেল করে খুবই রেগে গেল। সাধারণ রাগ না, ভয়ঙ্কর রাগ। কাছে গেলে ফোঁস শব্দ পর্যন্ত শোনা যায়। বাবা আমাকে ডেকে বললেন, কয়েকদিন ওকে ঘাটাবি না, দূরে দূরে থাকবি। দ্বিতীয়বার ফেলটা সবসময় মারাত্মক। তৃতীয়বার ফেল করে ফেললে আবার সব স্বাভাবিক। ফেলটা তখন ডাল ভাতের মতো হয়ে যায়। যারা এমনিতেই রাগী স্বভাবের, ৩বার ফেল করার পর তাদের মধ্যেও মোলায়েম ভাব চলে আসে, গলার স্বরও মেইলি হয়ে যায়। ৩বার ফেলের এটাই আসল মজা। বাবা পাঞ্জাবির পকেট থেকে ৫০ টাকার একটা নোট বের করে বললেন, যা রঞ্জুর হাতে দিয়ে আয়। এই সময় হাতে টাকা পয়সা থাকলে মনটা শান্ত থাকে। মন শান্ত থাকা এখন বাঞ্ছনীয়। মন শান্ত না থাকলে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আমি বাবার সঙ্গে স্টেশন ঘর পর্যন্ত যাচ্ছি। ছুটির দিনে বাবাকে স্টেশন ঘর পর্যন্ত এগিয়ে দেয়া আমার অনেক দিনের অভ্যাস। আগে তার আঙুল ধরে ধরে যেতাম, এখন আঙুল ধরতে লজ্জা লাগে। আঙুল না ধরলেও তার পাশাপাশি গা ঘেঁষা চাই। বাবার গা ঘেঁষে হাঁটলে তার শরীরে ঘামের গন্ধ পাওয়া যায়। বাবার ঘামের এই গন্ধটা খুবই মজার। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রঞ্জুর জন্য বড়ই চিন্তাযুক্ত। উল্টাপাল্টা কিছু না করলেই হয়। আমি বললাম, উল্টাপাল্টা কি করবে? ধর ফাঁস নিয়ে ফেলল, ৩ গজ লাইলনের দড়ি কিনে শিমুল গাছের ডালে ঝুলে পড়ল। ৩ গজ ১ নম্বরে নাইলনের দড়ির দাম ১৫ টাকা। ১৫ টাকা জোগাড় করা কঠিন কিছু না। ম্যাট্রিকের রেজাল্টের পর খুব কম হলেও ১৫০ ছেলে ঝুলে পড়ে। গাছে ঝুলল, পুট করে জিভ বের হয়ে পড়ল, সব শেষ। কি সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ, গাছে মাছে সর্বনাশ। স্কুলে আমার এক ক্লোজ ফ্রেন্ড ছিল, বিধু। ভালো নাম বিধায়ক। আমরা ডাকতাম বিন্দু বিধু। বিন্দুর মতো ছোটখাটো বলেই বিন্দু বিধু। ইংরেজিতে বিবি। হিন্দু তো, এই জন্য পড়াশোনায় মারাত্মক টাইপ। হিন্দুরা পেঁয়াজ খায় না বলে পড়াশোনায় ভালো হয়। স্কুলে বরাবর ফার্স্ট হতো। এই বিধু ম্যাট্রিকে ফেল হয়ে গেল। তুমি পাশ করলে? প্রথম চান্সে পারিনি। আমাদের সময় প্রথম চান্সে কেউই পারত না। বিন্দু বিধু যেবার ফেল করলো সেবার আমিও ফেল। সেকেন্ড চান্সে কেটে বের হয়ে গেলাম। আমার কথা বাদ দে, বিধুর কথা শোন। ও যখন দেখলো পত্রিকায় রোল নম্বর নেই, তখন গরুর গলার দড়ি খুলে নিয়ে কাঁঠাল গাছে ঝুলে পড়ল। তখন নাইলনের দড়ি ছিল না, গরুর গলার গোবর মাখা দড়ি ভরসা। বিশ্রী অবস্থা, জিভ বের হয়ে আছে। ধুতি লুঙ্গির মতো প্যাচ দিয়ে পড়েছিল, সেই ধুতি খুলে পড়ে গেছে, ইয়েটা দেখা যাচ্ছে। ফাঁস নিয়ে মরা মানুষের ইয়ে আবার খুবই লম্বা হয়ে যায়। একটা ন্যাংটা মানুষ দড়িতে ঝুলছে। কেউ যে গিয়ে ধুতি পরিয়ে দেবে সেই উপায় নেই। পুলিশ আসার আগে কিছুই করা যাবে না। যে এই কাজ করবে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, হাজতে ঢুকিয়ে রুলের ডলা দেবে। ফাঁসির মরা কখনো দেখেছিস? না। খবরদার দেখবি না, রাতের ঘুম হারাম হয়ে যাবে। ১ সপ্তাহ ভাত খেতে পারবি না। বাবা পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। সিগারেট খাবার সময় বাবা কোনো কথা বলেন না, খুবই উদাস হয়ে থাকেন।
তখন তাকে দেখে মনে হয় তিনি খুবই দুঃখী একজন মানুষ। বাস্তবে তিনি মোটেই দুঃখী মানুষ না, হাসি খুশি মানুষ। তাকে আমি কখনো রাগতে দেখিনি, উঁচু গলায় কথা বলতে শুনিনি। মা যখন বাবার সঙ্গে রাগারাগি করেন, বাবা খুব আগ্রহ নিয়ে মার কথা শোনেন। তখন তাকে দেখে মনে হয় মার প্রতিটা কথায় তিনি মজা পাচ্ছেন। মার রাগ যখন শেষ সীমায় চলে যায়, তখন বাবা বলেন, সুরমা, তোমার প্রতিটি কথাই কারেক্ট। আমি তোমার সঙ্গে এগ্রি করছি, 100% এগ্রি। এখন তুমি আমাকে যা করতে বলবে আমি করব। পায়ে ধরতে বললে ধরব, নো প্রবলেম। স্ত্রী যদি স্বামীর পায়ে ধরতে পারে, স্বামীও পারে, এতে কোনো পাপ হয় না। স্বামী স্ত্রী একে অন্যের পায়ে ধরা জায়েজ আছে। বাবার এ ধরনের কথায় হঠাৎ মার মধ্যে একটা বিস্ফোরণের মতো হয়। তিনি হাতের কাছে যা পান ছুঁড়ে মারতে শুরু করেন। বাবাকে তখন খুবই অসহায় লাগে। যত অসহায় লাগুক, এই সময় বাবার আশেপাশে থাকা খুবই বিপজ্জনক বলে আমরা কখনো থাকি না বলেই জানি না ঝড়টা কিভাবে কাটে, কিভাবে বাবা মার মধ্যে মিলমিশ হয়। শুধু একসময় দেখা যায় বাবা ভেতরের বারান্দায় বেতের মোড়ায় বসে পান খাচ্ছেন। মা আঙুলের ডগায় করে বাবার জন্য চুন নিয়ে এসেছেন। বাবা মার আঙুল থেকে নিজের আঙুলে চুন নিয়ে আয়েশ করে জিভের ডগায় লাগাচ্ছেন। আঙুল থেকে আঙুলে চুন নেয়া খুবই অলক্ষণে, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শুধু স্বামী স্ত্রীর বেলায় সুলক্ষণ। স্বামী স্ত্রীর বেলাতেই শুধু আঙুল থেকে আঙুলে চুন নিলে সুসম্পর্ক হয়। বাবা বারান্দায় মোড়ায় বসে পান খাচ্ছেন, আর মা আঙুলে চুন নিয়ে পাশে দাঁড়িয়ে আছেন। দেখতে বড় ভালো লাগে। আচ্ছা, এখন আমাদের পরিচয়টা দিয়ে নেই। আমার বাবার নাম আজহার উদ্দিন। তিনি নান্দাইল রোড স্টেশনে স্টেশন মাস্টার। বয়স 50-এর ওপর। গায়ের রং কুচকুচে কালো বলে দাঁতগুলি ধপধপে সাদা দেখায়। মনে হয় দাঁতে লাইট ফিট করা, অন্ধকারে জ্বলে। বাবা যেমন রোগা তেমন লম্বা। বাবার বন্ধুরা তাকে আজহার উদ্দিন ডাকে না, ডাকে তালগাছ উদ্দিন। এতে বাবা খুবই মজা পান। কেউ তাকে তালগাছ উদ্দিন ডাকলে সঙ্গে সঙ্গে তিনি পায়ের বুড়ো আঙুলে ভর করে আর একটু লম্বা হন। জোকারি করতে বাবার খুব ভালো লাগে। আমার মার নাম সুরমা। সিলেটের এক নদীর নামে তার নাম। বাবা মাঝে মাঝে আদর করে তাকে কুশিয়ারা ডাকেন। কুশিয়ারাও সিলেটের আরেক নদী। কুশিয়ারা নদীটা ছোট হলেও সুরমার চেয়েও নাকি সুন্দর, টলটলা পানি। নদীর তলার বালি পাথর সব দেখা যায়। মা বয়সে বাবার চেয়ে অনেক ছোট। তার বয়স খুব সম্ভব 35-এর মতো। সবসময় তিনি কোনো না কোনো অসুখে ভোগেন। যখন তার কোনো অসুখ বিসুখ থাকে না, তখন তার আধা কপালই মাথা ব্যথা হয়। এই সময় ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে তাকে শুয়ে থাকা লাগে। কোনো রকম শব্দ করাও তখন নিষিদ্ধ। কেউ তখন শব্দ করে নিঃশ্বাসও ফেলতে পারে না, এমন অবস্থা। মার আধ কপালি অসুখে বোধ হয় কোনো সমস্যা আছে, কারণ এই অসুখটা যখন হয় তার চেহারা তখন অন্যরকম হয়ে যায়। কীরকম অদ্ভুত করে তিনি সবার দিকে তাকান। মাঝে মাঝে এমনও হয় তিনি কাউকে চিনতে পারেন না। একদিন মার এরকম মাথা ব্যথা শুরু হয়েছে, আমি না জেনে তার ঘরে ঢুকে পড়েছি। অবাক হয়ে দেখি গরমের মধ্যে তিনি কাঁথা গায়ে দিয়ে বসে আছেন, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। আমার দিকে তাকিয়ে বললেন, এই ছেলে, এই তোমার নাম কি? এখানে কি চাও? যাও বাসায় যাও। দুপুরবেলা কেউ অন্যের বাড়িতে বসে থাকে? তোমার লজ্জা নাই? আমি মার কথা শুনে অবাক হয়ে বললাম, মা, আমাকে চিনতে পারছো না? আমি টগর। মা আমার দিকে তাকালেন। তার তাকানো দেখেই বুঝলাম তিনি আমাকে মোটেও চিনতে পারেননি। মা বললেন, টগর তোর নাম? আমার সঙ্গে ফাজলামি? আমি তোর মুরব্বি না? এই বলেই তিনি চক্ষের নিমেষে বালিশের নিচে রাখা সুপারি কাটার ছড়টা আমার দিকে ছুঁড়ে দিলেন। ছড়টা লেগে আমার মাথা কেটে গেল। এরপর আর কখনো আধ কপালি মাথা ব্যথা ওঠার সময় আমি আর মার ঘরে ঢুকি না। আমার স্কুলের বন্ধুদের অনেকের ধারণা মার মাথা খারাপ, তাকে ঘরে তালা বন্ধ করে রাখা হয়। এটা ঠিক না। মাকে কখনো তালা বন্ধ করে রাখা হয় না। মার যখন মাথা ব্যথা থাকে না, তখন তিনি সবার সাথে মজা করেন। সবচেয়ে বেশি মজা করেন রঞ্জু ভাইয়ের সঙ্গে। মা রঞ্জু ভাইয়াকে যতটা পছন্দ করেন, রঞ্জু ভাইয়া মাকে তার চেয়ে 3 গুণ বেশি পছন্দ করে। মার মাথা ব্যথা অসুখ হলে রঞ্জু ভাইয়া স্কুলে যাবে না। মার ঘরের বন্ধ দরজার আশেপাশে ঘুরঘুর করবে। ঘরের ভেতর থেকে খুট করে কোনো শব্দ হলেই রঞ্জু ভাইয়া বলবে, মা, তোমার কিছু লাগবে?
বাইরে থেকে কথা বললেও রঞ্জু ভাইয়াও অসুখের সময় মার ঘরে ঢুকবে না। আমার মতো সেও মার ঘরে ঢুকতে ভয় পায়। মার অসুখ বিসুখ এবং আতকপালি রোগে ঘরের কাজকর্মের কোনো অসুবিধা হয় না। বাবার দুঃসম্পর্কের এক বোন রহিমা ফুপু সব কাজ করেন। এই মহিলা আশ্চর্য ধরনের মহিলা, খুবই রূপবতী। তাকে দেখলে মনে হয় তিনি সব সময় সেজেগুজে আছেন। চুল সুন্দর করে আঁচড়ানো, শাড়িটা সুন্দর করে পরা। তাকে কখনো কাজ করতে দেখা যায় না, অথচ ঘরের প্রতিটা কাজ তিনি করেন। তার একটা মাত্র মেয়ে কুসুম। মেয়েকে নিয়ে তিনি আমাদের সংসারে থাকেন, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছেন। রহিমা খালার মেয়েটা তার মতোই সুন্দর, তবে চেহারা কেমন যেন ভোতা ভোতা। তারপরেও কুসুম আপুকে দেখতে খুবই ভালো লাগে। আমার সবসময় ইচ্ছা করে তার আশেপাশে থাকতে। কুসুম আপু খুবই অহংকারী, সহজভাবে সে তাকাতেই পারে না, সবসময় বিরক্ত চোখে তাকায়। আমি কোনো কারণে তার কাছে গেলে সে ভুরু কুচকে বলবে, এই টগর, তুই সবসময় মেয়েদের আশেপাশে ঘুরঘুর করিস কেন? মেয়েদের গায়ের গন্ধ নাকে না গেলে ভালো লাগে না? এখনই এই অবস্থা? ফাজিল কোথাকার। গন্ধ নেবার সময় হোক, তখন গন্ধ নিবি, যা সামনে থেকে। কুসুম আপু ক্লাস 10-এ পড়ে। আগামী বছর সে এসএস দেবে। তবে রঞ্জু ভাইয়ের মতো ফেল করবে না, এক চান্সেই পাশ করবে। কুসুম আপু ছাত্রী খুবই ভালো। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এও বৃত্তি পেয়েছে। আমরা থাকি রেল কোয়ার্টারে। স্টেশন ঘরের কাছেই লাল ইটের পাকা দালান। কোয়ার্টারটা দেয়াল দিয়ে ঘেরা ছিল। জায়গায় জায়গায় সেই দেয়াল ভেঙে গেছে এবং সেই সব ভাঙা জায়গায় আপনা আপনি লেবু গাছ গজিয়েছে। প্রকাণ্ড সব গাছ, খুব ফুল ফোটে, কখনো লেবু হয় না। গাছের মধ্যেও নারী পুরুষ আছে। আমাদের লেবু গাছগুলোর মধ্যে একটা ছাড়া সবই নাকি পুরুষ। যে নারী গাছটা আছে সেটাতেও লেবু হচ্ছে না। বাবার ধারণা, পুরুষ গাছের সঙ্গে থেকে থেকে মেয়ে গাছটার মধ্যেও পুরুষালী ভাব চলে আসছে। আমাদের রেল কোয়ার্টারে প্রতি বর্ষায় ঘরে সাপ ঢোকে। বাস্তুসাপ বলে কখনো মারা হয় না, তবে বাবা চিন্তিত হয়ে কার্বলিক অ্যাসিড কিনে এনে ঘরে ছড়িয়ে দেন। বাবার আবার খুবই সাপের ভয়। রেল কোয়ার্টারে 3টা মোটে ঘর। একটাতে থাকেন মা বাবা, একটায় রহিমা ফুপু আর কুসুম আপু, আর একটা হলো বৈঠকখানা। সেখানে বড় চৌকি পাতা আছে। এই চৌকিতে থাকি আমরা 2 ভাই। রেল কোয়ার্টারের ভেতরে বারান্দার একটা অংশ বাঁশের দরমা দিয়ে ঢেকে ঘরের মতো করা হয়েছে। প্রায় বাবাকে সেখানে থাকতে হয়, কারণ মার আধকপালি মাথা ব্যথা উঠলে তিনি কাউকে সহ্য করতে পারেন না, তখন তিনি একা থাকেন। আমার ধারণা তখন বাবাও মাকে আমাদের মতো ভয় পান। বারান্দায় বাবার ঘরটা খারাপ না, খুব বাতাস আসে। শুধু বর্ষা বাদলার দিনে সমস্যা হয়, বৃষ্টির পানি ঢোকে। বাবা বালির সাথে খুবই লজ্জিত ভঙ্গিতে আমাদের ঘরে ঘুমোতে আসেন। ভাইয়ার মেজাজ যেদিন ভালো থাকে সেদিন বাবা আমাদের সঙ্গে ঘুমোতে পারেন। ভাইয়ার মেজাজ খারাপ থাকলে সে রাগে রাগি গলায় বলে, এতটুকু একটা খাটে 3 জন মানুষ ঘুমাবো কিভাবে? আমরা কি বামুন? বাবা মিনমিনে গলায় বলেন, আমি রোগা মানুষ, 1 হাত জায়গা হলেই হবে। দড়ির মতো পড়ে থাকবো, তোরা বুঝতেও পারবি না। গরমের মধ্যে চাপাচাপি করে ঘুমাতে পারবো না। গরম কই দেখলি, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, কাঁথা শীত পড়ে গেছে। কাঁথা শীত পড়লে তুমি কাঁথা গায়ে দিয়ে থাকো, আমার গরম লাগছে। বাবার কথা বাড়ান না, ছাতা হাতে স্টেশন ঘরে ঘুমাতে যান। স্টেশন ঘরে সিন্দুকের মতো বড় একটা বাক্স আছে। সেই সিন্দুকের ওপর পাটি পাতা আছে। বাবাকে মাঝে মধ্যেই সেই সিন্দুকের বিছানায় ঘুমোতে যেতে হয়। স্টেশন ঘরটা খারাপ না, শুধু ঘর ভর্তি মাকড়সা। সবসময় দেখা যাবে 3-4টা বড় বড় মাকড়সা পেটে ডিম নিয়ে ঘুরছে। বাবার ধারণা স্টেশন ঘরটা মাকড়সাদের মাতৃসদন। গর্ভবতী সব মাকড়সা স্টেশন ঘরে সন্তান খালাস করার জন্য চলে আসে। আমি মাকড়সা ভয় পাই বলে কখনো বাবার সঙ্গে স্টেশন ঘরে ঘুমাতে যাই না। সবার কথা বলতে গিয়ে আমি নিজের কথা বলতে ভুলে গিয়েছি। আমার নাম টগর। আমার জন্মের সময় বাবা ছিলেন 12হাট্টা স্টেশনের স্টেশন মাস্টার। আমাদের রেল কোয়ার্টারে 2টা টগর গাছ ছিল। 2টা গাছেই প্রচুর টগর ফুল ফুটত। টগর ফুল দেখেই বোধহয় বাবা আমার নাম রেখেছিলেন টগর।
ফুলের নামে ছেলেদের নাম রাখলে তারা মেয়েলি স্বভাবের হয়। সামান্য কিছুতেই পুতপুত করে কাঁদে। কথাটা খুব ঠিক, আমিও কাঁদি। এবার আমি ক্লাস 6-এ উঠেছি। রেজাল্ট আউটের দিন আমাদের ক্লাস টিচার বদরুল স্যার আমাকে হেড স্যারের কাছে নিয়ে গিয়ে বললেন, ভেরি ব্রিলিয়ান্ট, অঙ্কে 100-তে 100 পেয়েছে, 1 নম্বর কাটা যায় নাই। হেড স্যার হাই তুলতে তুলতে বললেন, ও। বদরুল স্যার আমার দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, হাদার মতো দাঁড়িয়ে আছিস কেন? হেড স্যারকে কদমবুচি করে দোয়া নে। গাব গাছ হয়ে দাঁড়িয়ে থাকলে হবে? দোয়া নিবি না? আমি কদমবুচি করলাম। হেড স্যার বিরস গলায় বললেন, মন দিয়ে লেখাপড়া করবি, নলেজ ইজ পাওয়ার, মনে থাকে যেন। নলেজ বানান কর দেখি। আমি নলেজ বানান করলাম। হেড স্যার বললেন, রাস্তাঘাটে যদি কোনোদিন দেখি হাতে বিড়ি সিগারেট, তাহলে কিন্তু টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো। ছেঁড়া কান পার্সেল করে মক্কা শরীফে পাঠিয়ে দেব। যা এখন। বদরুল স্যার আমাকে নিয়ে বের হয়ে এলেন। তিনি অবশ্য আমাকে ছেড়ে দিলেন না, নিয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের ঘরে। ঠিক আগের মতো গলায় বললেন, ভেরি ব্রিলিয়ান্ট, অঙ্কে 100-তে 100 পেয়েছে, 1 নম্বরও কাটা যায় নাই। চৌবাচ্চার অঙ্কটা কেউ রাইট করতে পারে নাই, সেই রাইট করেছে। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হাই তুলতে তুলতে বললেন, কার ছেলে? স্টেশন মাস্টার সাহেবের ছেলে। যে সেকেন্ড হয়েছে তার সাথে এই ছেলের 118 নম্বরের ডিফারেন্স। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার সাহেব বিরক্ত গলায় বললেন, মুসলমানের ছেলে জাত সাপ হয়ে জন্মায়, কিছুদিন পরেই হয়ে যায় ঢোড়া সাপ। বিষের কারবার নাই, শুধুই ডোরা কাটা, শুধুই ফোঁস। দেখবেন এক চান্সে এসএসসি পাশ করবে না। অঙ্কে 100 পেয়েছে বললেন না, গোল্লা খাবে সেই অঙ্কে। আমার কথা বিশ্বাস না হলে লিখে রাখেন। অনেক তো দেখলাম। বদরুল স্যার অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কথায় মন খারাপ করলেন, তবে দমলেন না। আমাকে নিয়ে গেলেন টিচার্স কমন রুমে। তখন কি জন্য জানি আমার চোখে পানি আসি আসি ভাব হলো। ফুলের নাম রাখার এই সমস্যা, কারণ ছাড়াই চোখে পানি আসবে। বদরুল স্যার থমথমে গলায় বললেন, ছাগলের মতো কাঁদছিস কেন? খবরদার কাঁদবি না। ব্যাটা ছেলেদের জীবনে একমাত্র কাদার পারমিশন আছে অনলি ওয়ান্স। সেই একবারটা এক একজনের জন্য এক এক রকম। কান্না বন্ধ কর, চোখ মুছ। তিনি পকেট থেকে একটা 1 টাকার নোট বের করে বললেন, যা বাদাম কিনে খা। আর শোন, বাড়িতে গিয়ে বাবা মা সবাইকে কদমবুচি করে দোয়া নিবি। মুরব্বীদের দোয়া হলো লাইফ জ্যাকেটের মতো। লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্র পার হওয়া যায় না। দুনিয়াটা হলো সমুদ্র। আমি তোর অঙ্ক খাতা দেখে খুবই খুশি হয়েছি। আজকে আসরের নামাজের সময় তোর জন্য খাস দিলে দোয়া করব। আসর ওয়াক্তের দোয়া কোনো সময় বিফল হয় না, কারণ আসর ওয়াক্তে ইউনুস নবী মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন এবং আসর ওয়াক্তেই কিয়ামত হবে। বদরুল স্যারকে আমি খুব পছন্দ করি। শুধু আমি একা না, স্কুলের সব ছাত্র পছন্দ করে। অথচ তিনিই এই স্কুলের সবচেয়ে রাগী স্যার। তিনি অনেক ধরনের ধমক দিতে পারেন। তার সবচেয়ে কঠিন ধমকের নাম পিশাব ধমক। এই ধমক যে খায় সে প্যান্ট ভিজিয়ে ফেলে। আবার এমনও ইতিহাস আছে, যাকে পিশাব ধমক দিয়েছেন তার কিছু হয়নি, কিন্তু তার পাশে বসা ছাত্রের কারবার হয়ে গেছে। বদরুল স্যারেরও আমার মার মতো সমস্যা আছে। স্কুলের বাইরে কোনো ছাত্রকে তিনি চিনতে পারেন না। সালাম দিলে মাথা ঝুঁকিয়ে সালাম নেন, মুখের দিকে তাকান, বিড়বিড় করেন, কিন্তু চিনতে পারেন না। একবার আমি রাস্তায় স্যারকে সালাম দিলাম। স্যার সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালাইকুম সালাম। জি, আমি ভালো আছি। আমার প্যান্টের পকেটে 50 টাকার একটা নোট। পকেটে হাত ঢুকিয়ে আমি নোটটা ধরে আছি এবং খুঁজে বেড়াচ্ছি ভাইয়াকে। তাকে খুঁজে পাওয়া তেমন কঠিন না। বেশিরভাগ সময় ভাইয়া স্টেশনের চায়ের স্টলে বসে থাকে, তবে কখনো চা খায় না। চা নাকি তার কাছে মিষ্টি গরম পানির মতো লাগে। পয়সা খরচ করে গরম পানি খাওয়া দরকার কি? পানি যত ঠান্ডা তত মজা। কিছুদিন আগেও স্টেশনে 2টা চায়ের স্টল ছিল, মুসলিম টি স্টল এবং হিন্দু টি স্টল। এখন হিন্দু টি স্টলটা উঠে গেছে, মুসলিম টি স্টল উঠি করছে, কাস্টমার নাই। স্টেশনের বাইরে নতুন এক চায়ের দোকান হয়েছে, নিউ স্টার রেস্টুরেন্ট। এরা সন্ধ্যার পর হ্যাজাক বাতি জ্বালায়, হিন্দি গান বাজায়। নিউ স্টার রেস্টুরেন্টের মালিক কেন্দুয়া থেকে জিলাপির এক কারিগর এনেছে। বিকেলে সেই কারিগর জিলাপি বানায়।
এর মধ্যেই জিলাপির নাম ডাক ছড়িয়ে পড়েছে। ধলা শামসুর জিলাপি। শামসু জিলাপি কারিগরের নাম। তার গায়ের রং ধবধবে সাদা বলেই সবাই তাকে ডাকে ধলা শামসু। ধলা শামসু সন্ধ্যার পর গোসল করে একটা পাঞ্জাবি পরে রেস্টুরেন্টের বাইরে বেঞ্চের উপর বসে থাকেন। তাকে তখন কলেজের প্রফেসরের মতো লাগে। ধলা শামসুর কথা বলার রোগ আছে। উনি কথা না বলে থাকতে পারেন না। আমি একদিন সন্ধ্যার পর 2 টাকার জিলাপি কিনতে গিয়েছিলাম। উনি বললেন, তুমি কে গো? নাম কি? নামটা সুন্দর করে বলো বাপধন। সুন্দর করে নাম বলতে পারে একটা মহাব্বত। টগর। উত্তম নাম। জিলাপি কিনবা? 2 টাকার জিলাপি? 2 টাকায় 4টা পাইবা। 50 পয়সা কইরা পিস। বাড়িতে মানুষ কয়জন? 4 পিসও হইব? নিজের দোকান হইলে তোমারে 5 পিস দিতাম, কিন্তু অন্যের দোকান। আমি হইলাম হুকুমের চাকর। আমি নিজে যদি জিলাপি খাইতে চাই, আমারে পয়সা দিয়া কিনন লাগবো। বুঝলা বিষয়টা? বুঝেছি। জিলাপি খাইতে হয় গরম গরম। ঠান্ডা জিলাপির কোনো মজা নাই। 2টা জিনিস খাইতে হয় গরম। 1 জিলাপি 2 চা। ঠান্ডা জিলাপি আর ঠান্ডা চা 2টাই বিষ। এটা মনে রাখবা। গরম জিলাপি 1 কেজি খাইতে পারো, কিচ্ছু হবে না। ঠান্ডা জিলাপি 10টা খাইবা, সাথে সাথে পাতলা পায়খানা। টাট্টি ঘরে যাইতে হবে দিনে 5 বার। আমার বাবার ধারণা সুখী মানুষরা বেশি কথা বলে। বাবা মাঝে মধ্যে জ্ঞানী জ্ঞানী কথা বলেন। জ্ঞানী কথা বলার সময় তিনি আমাকে ডাক নামে ডাকেন না, ভালো নামে ডাকেন। টগর না ডেকে ডাকেন মোতাহার। আমার ভালো নাম মোতাহার উদ্দিন। বুঝলি মোতাহার, একটা মানুষ সুখী না দুঃখী চট করে বলে ফেলা যায়। ভালো মতো তাকে দেখবি। যদি দেখিস বেশি কথা বলছে, তাহলেই বুঝবি সে সুখী মানুষ। আর যদি দেখিস কথাবার্তা কম বলছে, তাহলেই বুঝবি মনের মধ্যে অনেক দুঃখ। সবচেয়ে বেশি কথা বলে কারা? পাগলরা। সারাক্ষণই এরা কথা বলে। আশেপাশে মানুষ থাকলে কথা বলে, আশেপাশে কেউ না থাকলে নিজের মনেই বিড়বিড় করে। এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কারা? পাগলরা। একবার কষ্ট করে পাগল হয়ে যেতে পারলে খুবই মজা। আর কোনো দুঃখ নাই, শুধুই সুখ। এইসব ভেবেই পাগল হয়ে যেতে ইচ্ছা করে। বাবার জ্ঞানের কথা বেশিরভাগই আমার কাছে মনে হয় ভুল। কারণ ধলা শামসু একজন দুঃখী মানুষ। তার বউ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বেশি দূর যায় নাই। রয়্যাল বাজারে খারাপ ঘরে জায়গা নিয়েছে। তার ভিজিট 10 টাকা। এইসব বড়দের ব্যাপার, তবে ছোটরাও সবাই জানে। বউটার নাম সোহাগী। আমি তাকে দেখিনি, শুনেছি ছোটখাটো হাস্যমুখী। অনেক ঢং ঢং নাকি জানে, গীতও নাকি গায়। তার কাছে যে যায় সেই খুশি হয়ে আসে। যে একবার গেছে সে পরে আরও 5 বার যায়। আমার খুব ইচ্ছা দূর থেকে একদিন তাকে দেখে আসব। দূর থেকে দেখলে তো আর ভিজিট লাগবে না। ভাইয়া চায়ের দোকানে ছিল না। সে স্টেশনের শিমুল গাছের গুঁড়িতে বসে সাইকেলের চেন ঠিক করছিল। ভাইয়ার চেহারা কিছুদিন আগেও খুব সুন্দর ছিল। এখন দাড়ি গোঁফ গজিয়ে বিশ্রী হয়ে গেছে, কেমন গুন্ডা গুন্ডা ভাব এসে গেছে। গরম লাগে বলে চুল ছোট ছোট করে কাটে। চুল কাটলে সব পুরুষ মানুষকে প্রথম 2 দিন বান্দরের মতো লাগে, তারপর ঠিক হয়ে যায়। শুধু ভাইয়ার বেলায় দেখলাম চুল কাটার 15 দিন পরও তার চেহারা থেকে বান্দর ভাব দূর হয় না, বরং বেড়ে যায়। কিছুদিন আগেও তার দাঁতগুলি মুখের ভেতর ছিল, এখন মনে হয় মুখ ঠেলে বের হয়ে আসতে চাচ্ছে। ভাইয়ার চুল যখন লম্বা থাকে তখন দাঁতগুলি থাকে মুখের ভেতর। চুল ছোট হলেই দাঁত মুখ থেকে বের হয়ে আসে। এটা একটা বিরাট রহস্য। ভাইয়া সাইকেল থেকে চোখ না তুলে বলল, দৌড় দিয়ে একটা তেনা নিয়ে আয়। ঝড়ের মতো যাবি, সাইক্লোনের মতো ফিরে আসবি। আমি দৌড় দিলাম না। পকেট থেকে টাকাটা বের করতে করতে বললাম, বাবাই টাকাটা তোমাকে দিয়েছে। ভাইয়া টাকার দিকে না তাকিয়ে বলল, তোকে যে বললাম 1 দৌড় দিয়ে তেনা নিয়ে আসতে, এটা কানে যায় নেই? সাইকেলটা তুলে মাথায় একটা আছাড় দিব। টাকাটা নাও, আমি তেনা নিয়ে আসি। টাকা রেল লাইনে ফেলে দে। ঘুষখোর বাপের টাকার ধার রঞ্জু ধারে না। আমি টাকাটা পকেটে নিয়ে তেনা আনতে রওনা হলাম। আমি নিশ্চিত তেনা নিয়ে এসে দেখব ভাইয়ার রাগ পড়ে গেছে। ভাইয়ার রাগ আষাঢ় মাসের রোদের মতো, এই আছে এই নাই। বাবার ধারণা পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, নদী মানুষ আর পুকুর মানুষ। নদীর পানি যেমন বয়ে চলে যায়, নদী মানুষের রাগও বয়ে চলে যায়।
যে নদী মানুষের স্রোত বেশি তার রাগ তত তাড়াতাড়ি কমে। পুকুর মানুষের রাগ কমে না। ভাইয়া হলো খরস্রোতা নদী, এই রাগ উঠে গেছে এই নাই। আর বাবা হলো দিঘি, কিছুতেই রাগ উঠবে না। ভাইয়ার জায়গায় যদি বাবা হতো, আর যদি বাবা বলতেন যা দৌড় দিয়ে একটা তেনা নিয়ে আয়, তার উত্তরে আমি যদি বলতাম পারবো না, তাহলে বাবা বলতেন না পারলে নাই, সবাই সব কিছু পারে না, তুই হাসি মুখে আমার সামনে বসে থাক, এতেই আমি খুশি। মানুষের হাসি মুখের দাম 3 লাখ টাকা, আর মানুষের বেজার মুখের দাম 3 পয়সা। তেনা নিয়ে এসে দেখি ভাইয়া পাকা মিস্ত্রির মতো সাইকেলের দুটো চাকাই খুলে ফেলেছে। তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। দেখে মনেই হয় না আজ সকালেই তার ফেল হবার খবর এসেছে। ভাইয়া তেনা হাতে নিতে নিতে বলল, বাসার অবস্থা কি? অবস্থা ভালো। আমার ফেল করার কথা শুনে মা কি বলল? কিছু বলে নাই। কিছুই বলে নাই? না। মার আতকপালি উঠেছে, এই জন্য দরজা বন্ধ করে শুয়ে আছে। কুসুম কি বলেছে? কিছু বলে নাই। কিছুই না? হুম। ফেলের খবর শুনে তার মুখটা কি বেজার বেজার হয়ে গেল না হাসি খুশি হয়ে গেল? বেজার বেজার হয়েছে। ঠিক তো? হুম, ঠিক। কুসুমকে দেখে কি মনে হয়েছে খবরটা সে ঠিক বিশ্বাস করতে পারছে না? হুম। হুঁ আবার কি? ঠিক করে বল। কথা বলতে ট্যাক্স লাগে যে হুঁ হাঁ করছিস? কুসুমের মুখ দেখে কি মনে হয়েছে পরিষ্কার করে বল। মনে হয় বড়ই দুঃখ পেয়েছে। মুখ দেখে কি করে বুঝলি দুঃখ পেয়েছে? কেউ দুঃখ পেলে কি কপালে লেখা ওঠে দুঃখ? লেখা ওঠে না। মানুষের মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। মানুষ খুবই জটিল জিনিস। এর চেয়ে যন্ত্র ভালো। যন্ত্র দেখলে বোঝা যায় যন্ত্র ঠিক আছে না নষ্ট। এখন বল দেখি, একটা মানুষ আর একটা সাইকেল, এই দুইয়ের মধ্যে কোনটা ভালো? সাইকেল। গুড, হয়েছে। এখন যা, ফজলুকে ডেকে নিয়ে আয়। রোদটা অবশ্য চড়া উঠেছে। এক কাজ কর, শার্টটা খুলে কলের পানিতে ভিজিয়ে মাথার উপর দিয়ে চলে যা। রোদ টের পাবি না, ঠান্ডায় ঠান্ডায় চলে যাবি। পারবি না? পারবো। ওনাকে কি বলবো? আসতে বলবি। আজ মনের স্বাদ মিটিয়ে ঝপাং খেলা খেলবো। এক কাজ কর, ফজলুর কাছে যাওয়ার আগে কুসুমকে বলে যা সে ঝপাং খেলা দেখতে চেয়েছিল। আজ ইচ্ছা করলে দেখতে পারবে। আচ্ছা। ঝপাং খেলাটা খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলেই খুব মজার। এই খেলার নিয়ম হলো, মাগরা নদীর উপর রেলের ব্রিজে চলে যেতে হয়। ব্রিজের ওপর রেল লাইনে চুপচাপ বসে থাকতে হয়। 4:30টার সময় ঢাকা মেল আসে। ড্রাইভার রেল লাইনের ওপর মানুষ বসে থাকতে দেখে দূর থেকে হুইসেল বাজাতে থাকে। ইঞ্জিন কাছাকাছি চলে এলে ঝপাং করে ঝাঁপ দিয়ে মাগরা নদীতে পড়ে যেতে হয়। ইঞ্জিন কতটা দূর থাকতে ঝাঁপ দেওয়া হয়েছে এর ওপর নির্ভর করে খেলার হার জিত। এখন পর্যন্ত ফজলু ভাইকে কেউ হারাতে পারেনি। ফজলু ভাই লাফ দেয় ইঞ্জিন ব্রিজে ওঠার পর। অন্য সবাই ইঞ্জিন অনেক দূরে থাকতে ভয় পেয়ে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। আমার খুব ইচ্ছা একদিন ঝপাং খেলাটা খেলি। ক্লাস 10-এ ওঠার আগে এই খেলা খেলা যায় না। তাছাড়া প্রথমবার এই খেলা খেলতে যাওয়া খুবই বিপজ্জনক। বাকের ভেতর হঠাৎ ট্রেন বের হয়ে আসে, সেটা দেখে হাত পা নাকি জমে যায়। ঝাঁপ দেওয়ার কথা মনে থাকে না, তখন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে হয়। তবে একবার এই খেলা খেলে ফেললে ভয় কেটে যায়, তখন বারবারই এই খেলা খেলার ইচ্ছা করে। ঝপাং খেলা দেখতে হয় দিনে, রাতে এই খেলা কখনো খেলা হয় না, কারণ রাতের বেলা নাকি 11-12 বছরের একটা ছেলেকে রেল লাইনে বসে থাকতে দেখা যায়। অনেকেই দেখেছে। ছেলেটা ধবধবে ফর্সা, মাথার চুল কোঁকড়ানো, সে থাকে খালি গায়ে, পরনে শুধু একটা প্যান্ট। ট্রেন আসার ঠিক আগে আগে হেডলাইটের আলোয় ছেলেটাকে দেখা যায়। সে আপন মনে পাথর নিয়ে খেলে। ট্রেন যে ঝড়ের মতো ছুটে আসছে এদিকে সে ফিরেও তাকায় না। ট্রেনটা যখন ঠিক তার গায়ের ওপর এসে পড়ে তখনই সে উঠে দাঁড়ায়। ট্রেন তার গায়ের ওপর দিয়ে চলে যায়, তারপর আর তাকে দেখা যায় না। ছেলেটার গল্প সবাই জানে, অনেকেই বিশ্বাস করে অনেকে করে না। যেমন আমার বাবা বিশ্বাস করেন, কারণ যে কোনো উদ্ভট গল্প তিনি বিশ্বাস করেন। তার কাছে অসম্ভব বলে কোনো ব্যাপার নেই। এই ছেলেটার ব্যাপারে বাবার বক্তব্য হলো এটা সত্যি হতে পারে। খেলতে খেলতে পুলের ওপর চলে গিয়েছিল, সেখানে ট্রেনে কাটা পড়েছে, তারপর থেকে আত্মাটা ওইখানে রয়ে গেছে। তার যে মৃত্যু হয়েছে এটাই বেচারা জানে না। রোজ হাসর পর্যন্ত বেচারা এখানে থাকবে। রোজ হাসরের দিন আল্লাপাক তাকে বলবেন, এই ছেলে যা বেহেশতে গিয়ে ঢুকে পড়, সঙ্গে বাবা মাকে নিতে চাইলে নিয়ে নে।
ট্রেন লাইনে অনেক হাঁটাহাঁটি করেছিস, আর না, এখন বেহেশতে হাঁটাহাঁটি কর। বেহেশতের ফল ফ্রুট খা, গেলমানদের সঙ্গে মজা করে মার্বেল খেল। কুসুম আপু এসব গল্প একেবারেই বিশ্বাস করে না। সে প্রায় বলে, একবার আমাকে নিয়ে যাস তো, সারা রাত পুলের নিচে বসে থেকে ছেলেটাকে দেখব। এরকম সত্যি যদি কেউ থাকে, হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসব। সে আসবে তোমার সঙ্গে? অবশ্যই আসবে। মানুষ যেমন আদর বুঝে, ভূতপ্রেত বুঝে। ওকে ঘরে এনে আমি পালবো। একটা ভূত পালার আমার অনেক দিনের শখ। আমার সাহস খুব কম, তারপরেও ঠিক করে রেখেছি, কোনো এক রাতে কুসুম আপুকে নিয়ে মগরা ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকবো। রাত 2টার দিকে যেতে হবে। চিটাগাং মেল রাত 2টার সময় আসে। এই ট্রেনের সার্চ লাইটের আলো 1 মাইল দূর থেকে দেখা যায়। সার্চ লাইটের আলোয় ছেলেটাকে দেখা যাবে। আমার মাথার উপর ভেজা গামছা। আমি যাচ্ছি ফজলু ভাইয়ের খোঁজে। ফজলু ভাই রঞ্জু ভাইয়ের প্রাণের দোস্ত। তিনিও এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। রঞ্জু ভাইয়া পাশ করতে না পারলেও ফজলু ভাইয়া করেছেন 2nd ডিভিশন এবং জেনারেল অঙ্কে লেটার। অঙ্ক পরীক্ষার দিন খুব ভালো নকল সাপ্লাই হওয়ায় এই লাভটা তার হয়েছে। যারা ফেল করেছে তারাও অঙ্কে লেটার পেয়েছে। নিউ স্টার রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি। রেস্টুরেন্ট খালি। বেঞ্চের ওপর ধলা শামসু শুয়ে আছেন। আমাকে দেখেই উঠে বসে ব্যস্ত ভঙ্গিতে ডাকলেন, এই ছেলে, এই তুমি রঞ্জুর ভাই না? আমি মাথা নাড়লাম। ম্যাট্রিকে তোমার ভাই ফেল করেছে শুনলাম, বড়ই আফসোস। নকলের তো ভালো সুবিধা ছিল, ফেল করলো কেন জানো? জি না, জানি না। চৈত্র মাস, ভেজা কাপড় মাথায় দিয়ে হাঁটা ঠিক না, মগজে ঠান্ডা বসে যায়। ভেজা কাপড়টা নামাও, আমার কাছে ছাতি আছে, নিয়ে যাও, পরে ফিরাই দিও। এই ছেলে, এই। ধলা শামসু ব্যাকুল হয়ে আমাকে ডাকছেন। আমি হাঁটতে শুরু করেছি। গরম বাতাস চোখে মুখে লাগছে, চামড়া চিরবির করছে। মনে হচ্ছে মুখের ওপর দিয়ে একদল পিঁপড়া হাঁটছে। সব কটা পিঁপড়ার মুখে ডিম। এরা ডিম নামিয়ে বিশ্রাম করে। গরম বাতাসের ঝাপটা এলেই ডিম মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। পিঁপড়ার পাগুলি ঠান্ডা, কিন্তু ডিমগুলো কুসুম কুসুম গরম। এই পর্বটা এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।